My dear student and respected viewers, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বেসিক কনসেপ্টস অফ ইনকাম ট্যাক্স। এই লেকচারটি তৈরি করা হয়েছে বিবিএ অনার্স ম্যানেজমেন্ট থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমাদের লার্নিং আউটকামস হবে আয়কর কি, আয়কর রিটার্ন কি, মোট আয়ের উপর আরোপযোগ্য কর কিভাবে নির্ণয় করা হয়, আয়কর রিটার্ন কারা দাখিল করবেন, রিটার্ন দাখিলের সময়টা কখন, যাদের করযোগ্য আয় রয়েছে তাদের বিবরণ এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তাদের বিবরণ, কর নির্ধারণ পদ্ধতি এবং রিটার্নের প্রকারভেদ, রিটার্নের সাথে যেসব প্রমাণাদি বা তথ্য বা দলিলাদি দাখিল করতে হয় সে সকল সংক্ষিপ্ত বিবরণ। আজকে লেকচারটা যদি তোমরা সুন্দরভাবে অনুসরণ করো তাহলে তোমরা এই বিষয়গুলি সম্পর্কে একটা বেসিক ধারণা অর্জন করতে পারবে। তাহলে আমরা শুরুতে আসি, আয়কর বলতে আসলে কি বোঝায়। আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় কর। আয়কর আয়ের উপর কর। ডিটেলস ভাবে বললে বলা যায় আয়কর অধ্যাদেশ 1984, আয়কর অধ্যাদেশ 1984 এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদ সংক্রান্ত জরিমানা, সুদ বা আদায়যোগ্য অর্থকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ। অর্থাৎ এখানে একটা করের বেসিক ডেফিনেশন দেওয়া হয়েছে। কর, তাহলে কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ। অর্থাৎ কর প্রদান করা এখানে বাধ্যতামূলক, আয়কর প্রদান করাও বাধ্যতামূলক। তাহলে সংক্ষেপে বলা যায় যে আয় হচ্ছে ব্যক্তি সত্তা, ব্যক্তি বা সত্তার আয় বা লভ্যাংশের উপর প্রদেয় করকে আয়কর বলা হয়। আয়কর রিটার্ন কি? রিটার্ন, এখানে বিষয়টা হলো রিটার্ন। আয়কর রিটার্ন আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় বা সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। তাহলে আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন হলো একটি বিবরণী, একটি নির্ধারিত ফর্ম, একটি নির্ধারিত ফর্ম যার মাধ্যমে একজন করদাতা তার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের বিভিন্ন বিষয় সংক্রান্ত, সম্পদ সংক্রান্ত বিভিন্ন তথ্য আয়কর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে থাকে। তাইলে আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। তাহলে আয়কর রিটার্ন ফর্ম একটি সুনির্দিষ্ট ফর্ম, যে ফর্মটি আয়কর যে বিধি আছে সেই বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে যে এই ফর্মটার মধ্যে কি কি তথ্য থাকবে, কিভাবে তথ্য উপস্থাপন করতে হবে, তার একটা সুনির্দিষ্ট ফরম্যাট দেয়া আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। তাহলে আয়কর রিটার্ন হলো এমন একটি আয় বিবরণী যা আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফর্ম আকারে প্রদান করা আছে। আর এই ফর্মটি ব্যবহার করে একজন করদাতা তার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী আয়কর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে থাকে। তাইলে আয়কর রিটার্ন হলো আয়কর বিবরণী উপস্থাপন করার একটি মাধ্যম। তাহলে আমরা এখানে বুঝলাম আয়কর কি এবং আয়কর রিটার্ন বলতে কি বোঝায়। এবার আমরা দেখব মোট আয়ের উপর আরোপযোগ্য কর, অর্থাৎ একজন করদাতার আয় কত হলে পরে তাকে আয়কর দিতে হবে, এই বিষয়টা আমরা এখানে দেখব। সাধারণভাবে মোট আয়ের কর হারের তফসিল অনুযায়ী কর হার প্রয়োগ করে একজন করদাতার মোট আয়ের উপর আরোপযোগ্য করের পরিমাণ নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ 2020-2021 কর বছরে একজন পুরুষ করদাতার মোট আয়ের পরিমাণ 50 লাখ টাকা হলে তার মোট আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ হবে নিম্নরূপ। অর্থাৎ তার আয় যদি 50 লাখ টাকা হয় একজন করদাতার, পুরুষ করদাতার, তাহলে সে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর তাকে কোনো কর দিতে হবে না, শূন্য কর। পরবর্তী
1 কোটি টাকা পর্যন্ত, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত তার আয়ের উপর কর হার হলো 5%, অর্থাৎ 1 লাখ টাকার উপরে কর দিতে হবে তাকে 5,000 টাকা। তারপর 3 লাখ টাকা পর্যন্ত, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত তার করের উপর, তার আয়ের উপর কর দিতে হবে 10%, তাহলে 3 লাখ টাকার উপর আসে 30,000 টাকা। পরবর্তী 4 লাখ টাকার উপর কর দিতে হবে 15%, তাহলে 4 লাখ টাকার উপর 15% হলে 4-15 60,000 টাকা। তার পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে 20%, অর্থাৎ 5 লাখ টাকার 20% হলো 1 লাখ টাকা। তাহলে তার টোটাল আয় যদি 50 লাখ টাকা হয়, তাহলে এখানে টোটাল কত লাখ টাকা গেল? 3 লাখ, 4 লাখ, 3 একে 4, 4 3 7, 7 4 11, 11 আর 5 16, আর 50 থেকে 16 বাদ দিলে বাকি থাকে 34 লাখ। এই 34 লাখ টাকার উপর তাকে কর দিতে হবে 25%, অর্থাৎ 34 লাখ টাকার 25% হলো 8,50,000 টাকা। তাহলে এই সর্বমোট আয়, সর্বমোট কর যোগ করলে তার টোটাল 50 লাখ টাকার উপর কর আসে 10,45,000 টাকা। তাহলে এখানে আসলে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে একজন ব্যক্তির আয়কর কয়টা ধাপ আছে। এখানে দেখো, এখানে পার্সেন্টেজের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ধাপ আছে, 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপটার শুরুটা হলো প্রথম 3 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না, অর্থাৎ একজন করদাতা তার করযোগ্য আয় যদি 3 লাখ টাকার কম হয় তাহলে তাকে কোনো কর দিতে হবে না। আর যে কোনো করদাতা তার প্রথম 3 লাখ টাকার উপর কোনো কর দিতে হবে না, কর হার হইল 0। পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত হলো 5%, এরপরে 3 লাখ টাকা পর্যন্ত 10%, 4 লাখ টাকা পর্যন্ত 15%, 5 লাখ টাকা পর্যন্ত 20% এবং অবশিষ্ট আয়ের উপর 25%। তাহলে এখানে স্টেপ হইল মোট 6টা: 0%, 5%, 10%, 15%, 20% এবং 25%। তাহলে একজন ব্যক্তি করদাতার করের হার সর্বনিম্ন হলো 0% আর সর্বোচ্চ হলো 25%। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সর্বনিম্ন আয়ের সীমা কত যার উপর কোনো কর দিতে হবে না, যদি এই টাইপের প্রশ্ন করা হয় তাহলে তুমি বলবে 3 লাখ টাকা। একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ পুরুষ করদাতার ক্ষেত্রে মোট আয় হলো 3 লাখ টাকা, যার উপর কোনো কর দিতে হবে না। যদি করদাতা মহিলা হন অথবা 65 বছর বা তার চেয়ে বেশি বছর বয়স্ক হন, তাহলে তার 3,50,000 টাকা পর্যন্ত আয়ের উপর কর হবে 0। তাহলে করহীন বা করমুক্ত আয়ের সীমা হলো 3,50,000 টাকা। স্বাভাবিকভাবে হলো 3 লাখ টাকা। আর করদাতা যদি মহিলা হন অথবা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতা হন, তাহলে 3,50,000 টাকা পর্যন্ত তার করমুক্ত আয় হবে। আর যদি প্রতিবন্ধী ব্যক্তি হন, তাহলে তার করমুক্ত আয়ের সীমা হলো 4,50,000 টাকা। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যদি হন, তাহলে করমুক্ত আয়ের সীমা হবে 4,75,000 টাকা। তাহলে এখানে করমুক্ত আয়ের সীমা টোটাল কয়টা আছে? এখানে করমুক্ত আয়ের সীমা টোটাল আছে 4টা। করমুক্ত আয়ের সীমা টোটাল আছে 4টা। কি কি? যে একজন সাধারণ পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা হলো 3 লাখ টাকা। একজন মহিলা করদাতা বা 65 বছর বয়স ঊর্ধ্ব পুরুষ করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হলো 3,50,000 টাকা। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হলো 4,50,000 টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হলো 4,75,000 টাকা। আচ্ছা, যদি কোনো করদাতার প্রতিবন্ধী সন্তান বা পোষ্য রয়েছে এমন পিতামাতা হন বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে করমুক্ত সীমা প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য 50,000 টাকা বেশি হবে। অর্থাৎ একজন সাধারণ করদাতার যদি একজন প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে তার করমুক্ত আয়ের সীমা হবে 3 লাখ টাকা প্লাস 50,000 টাকা, অর্থাৎ 3,50,000 টাকা। যদি 2 জন প্রতিবন্ধী সন্তান থাকে,
তাহলে 3 লাখ টাকা প্লাস 50,000 প্লাস 50,000 সমান সমান 4 লাখ টাকা হবে করমুক্ত আয়ের সীমা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে মোট আয়ের উপর আরোপযোগ্য কর নিরূপণ করা হয়। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা এখানে বিশদভাবে আলোচনা করেছি, সেটা হলো করমুক্ত আয়ের সীমা কত বা করমুক্ত আয় কত। তাহলে করমুক্ত আয় জিজ্ঞেস করলে এখানে অনেকগুলো সংখ্যা আছে, 3 লাখ টাকা, 3,50,000 টাকা, 4,50,000, 4,75,000 এবং 3 লাখ টাকার সাথে 50,000 করে যোগ হবে। তাহলে কোন কোন পরিস্থিতিতে করমুক্ত আয় সীমা কত সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের বিষয় হলো আয়কর রিটার্ন কারা দাখিল করবে। একটু আগে আমরা দেখেছি আয়কর রিটার্ন বলতে কি বোঝায়। আয়কর রিটার্ন বলতে আমরা বুঝেছি যে আয়কর রিটার্ন কর্তৃপক্ষ কর্তৃক সুনির্দিষ্ট একটি ফর্ম, যে ফর্মের মাধ্যমে একজন করদাতা তার করের বা তার আয়ের আয় বিবরণী এবং কর দাখিল করে থাকেন। তাহলে আয়কর রিটার্ন কারা দাখিল করবেন? এখানে আয়কর রিটার্ন দাখিলকারী কারা হবেন তাদেরকে দুইটা ভাগে বিভক্ত করা যায়। একটা হলো যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে যাদের করযোগ্য আয় রয়েছে তারা তো অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করবেন, আর যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ করযোগ্য আয় থাকুক বা না থাকুক তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তাহলে কারা কারা আমরা তাদের পরিচয়টা একটু দেখি। তাহলে প্রথমে আসো যাদের করযোগ্য আয় রয়েছে তারা কারা? এমন ব্যক্তি বা করদাতা, এমন কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তাহলে আয়কর আয় যদি 3 লাখ টাকার বেশি হয়, যদি 3 লাখ টাকার কম হয় তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। যদি আয় 3 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনো মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয় তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা তার আয় যদি বছরে 4,75,000 টাকার বেশি হয় তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। দেখলাম আমরা এখানে 3টা স্ট্যাটাস পাইলাম, যাদেরকে আয়ের ভিত্তিতে বা করযোগ্য আয় আছে বলেই তারা আয়কর রিটার্ন দাখিল করবেন। যদি তাদের করযোগ্য আয় না থাকতো তাহলে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হতো না, বাধ্যতামূলক নয়। তাইলে এখানে আমরা 3 ধরনের ব্যক্তির পরিচয় পেলাম। সাধারণ করদাতার ক্ষেত্রে 3 লাখ টাকার আয়, 3 লাখ টাকার বেশি আয় যাদের আছে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। মহিলা বা 65 বছর বয়সের ঊর্ধ্বের ব্যক্তি, 65 বছর বা তার চেয়ে বেশি ব্যক্তি, তার আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয় এবং গেজেটেড যুদ্ধাহত তার আয় যদি বছরে 4,75,000 টাকার বেশি হয় তাহলে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসো আমরা দেখব যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তাদের পরিচয়। এখানে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এর মানে কি? এর মানে হলো এখানে যে সকল ব্যক্তির বর্ণনা দেওয়া হবে তাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারা কারা? 1 নাম্বার, যিনি 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন, অর্থাৎ 12 ডিজিটের টিআইএন গ্রহণ যারা করেছেন তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। দ্বিতীয়ত, করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে, একটু আগে যে আমরা করমুক্ত সীমার কথা বলেছি তা যদি অতিক্রম করে তাহলে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। আয় বছরের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে, অর্থাৎ এখানে করদাতার পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতা যদি করযোগ্য আয় অর্জন করে থাকেন তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি হন তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো ফার্মের অংশীদার হন, অর্থাৎ অংশীদারি ফার্মের কোনো ফার্মের অংশীদার হন তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা
বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরের যে কোনো সময় 16,000 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকে। অর্থাৎ এই যে এখানে সংস্থাগুলির কথা বলা হয়েছে, সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, প্রচলিত কোনো আইন বা আদেশ, দলিলের মাধ্যমে কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, কর্মচারী, এমপ্লয়ি হয়ে থাকেন, অর্থাৎ চাকরি করে থাকেন, এবং তার বেতন যদি আয় বছরের কোনো সময়ে যে কোনো সময় 16,000 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন, তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ বেতনের পরিমাণ যদি 16,000 টাকা বা তার বেশি হয়, তাহলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারপরে করদাতা যদি কোনো ব্যবসা বা পেশায় নির্বাহী ব্যবস্থাপনা পদে বা যে নামে অভিহিত হোক না কেন বেতনভোগী কর্মী হন, অর্থাৎ করদাতা যদি কোনো ব্যবসা, পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে অর্থাৎ এক্সিকিউটিভ যদি হন, তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারপরে 8 নাম্বার দেখো, করদাতার আয়কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। করদাতার আয় কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। আমরা একটু আগে দেখেছি যে করদাতার আয় কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে, তাহলে তাকেও আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি মোটর গাড়ির মালিক হন, অর্থাৎ মোটর গাড়ি বলতে এখানে জিপ বা মাইক্রোবাস বা এই যে প্রাইভেট কার, এগুলিকেও বোঝানো হয়, যে তিনি যদি মোটর গাড়ির মালিক হন, তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করেন, তাহলে তাকেও আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতার যদি মূল্য সংযোজন কর আইনের অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ থাকে, অর্থাৎ ভ্যাট, এই যে ভ্যাট আইনের অধীনে যদি কোনো ক্লাবের সদস্য পদে যদি তার থাকে, সদস্য পদের অধিকারী যদি হন, তাহলে তাকেও রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক মানে ডেন্টিস্ট, আইনজীবী বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত সদস্য হন, তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি আয়কর পেশাজীবী বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মানে আয়কর আইনজীবী বা পেশাজীবী হন, তাহলে এবং হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত হন, তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হন, তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে। আরো আছে দেখো, করদাতা যদি কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হন, তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের টেন্ডারে অংশগ্রহণ করেন, টেন্ডারে অংশগ্রহণ করতে হলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনা পরিষদে থাকেন, অর্থাৎ পরিচালক হন, তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আয়কর রিটার্ন ছাড়া তিনি কোনো গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনা পরিষদের সদস্য হতে পারবেন না। করদাতা যদি মোটরযান, স্পেস, স্থান, বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেন, তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন, অর্থাৎ আমরা যে অস্ত্র দেখি, তিনি যদি বৈধভাবে লাইসেন্সধারী অস্ত্রের মালিক হতে চান, তাহলে তাকেও আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে এখানে কয়েকজন ব্যক্তির বর্ণনা দেয়া আছে যাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। যেমন বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসিক, অর্থাৎ বাংলাদেশে রেসিডেন্সিয়াল না, নন রেসিডেন্সিয়াল, এরকম ব্যক্তি যাদের বাংলাদেশে কোনো ফিক্সড বেজ নেই, অর্থাৎ বাংলাদেশে কোনো স্থায়ী কোনো আবাস নেই। 2 নাম্বার, জমি বিক্রয়ের জন্য 12 ডিজিটের টিআই গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। আমাদের দেশে এমন অনেকে আছে যারা জমি বিক্রয় করেন, তো জমি বিক্রয় করার কন্ডিশন হিসেবে অনেককে 12 ডিজিটের আয়কর বা টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার গ্রহণ করতে হয়, কিন্তু ওই ব্যক্তির করযোগ্য আয় নেই, তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। 3 নাম্বার,
ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয়নি। বাংলাদেশে এমন অনেক গ্রাহক আছে যারা ক্রেডিট কার্ড গ্রহণ করেন। ক্রেডিট কার্ড গ্রহণ করতে হলে 12 ডিজিটের টিআইএন নাম্বার লাগে, কিন্তু তার করযোগ্য কোনো আয় নেই। এমন ব্যক্তিকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। তাইলে আমরা এখানে 3 ধরনের ব্যক্তি দেখলাম যাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হয় না বা প্রয়োজন নেই। যেমন ফিক্সড বেজ নেই এমন অনিবেশিকে জমি বিক্রয়ের জন্য টিন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। আবার ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। আমাদের অনেক স্টুডেন্ট আছে বা অনেক এমপ্লয়ি অনেক ব্যক্তি আছে যাদের ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় কিন্তু করযোগ্য আয় নেই। এমন সব ব্যক্তিকেও আয়কর রিটার্ন দাখিল করতে হয় না। তাহলে আমরা এখানে দেখলাম 19 ধরনের ব্যক্তি আছে যাদেরকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে আবশ্যিকভাবে কাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, তাদের বর্ণনা দাও। অথবা আয়কর রিটার্ন দাখিল করতে হয় না এরকম ব্যক্তি কারা, যদি আসে তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আশা করি দিতে পারবে। এখন আমরা দেখব যে রিটার্ন দাখিলের সময় কখন। অর্থাৎ আমরা কি সারা বছরই রিটার্ন দাখিল করব? না, আসলে সারা বছর আয়কর রিটার্ন দাখিল করার প্রয়োজন নেই। আয়কর রিটার্ন দাখিলের জন্য সুনির্দিষ্ট সময় আছে। ব্যক্তি করদাতাকে ট্যাক্স ডে বা কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখানে একটা নতুন একটা শব্দ, ট্যাক্স ডে মানে কর দিবস। এই কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কর দিবসটা কখন? কর দিবসটা হচ্ছে যেমন 2020-2021 কর বছরের জন্য 30শে নভেম্বর 2020 তারিখ হচ্ছে কর দিবস, অর্থাৎ 30শে নভেম্বর, আগামী 30শে নভেম্বর 2020 হচ্ছে কর দিবস। অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখটাই হলো কর দিবস। একজন ব্যক্তি করদাতা 1 জুলাই 2020 থেকে 30 নভেম্বর 2020 তারিখের মধ্যে 2020-21 কর বছরের রিটার্ন দাখিল করবেন। তাহলে রিটার্ন দাখিলের সময়টা কখন আমরা এখানে বুঝতে পারলাম। রিটার্ন দাখিলের সময়টা কখন? যে 1 জুলাই থেকে 30শে নভেম্বর পর্যন্ত। 1 জুলাই থেকে 30শে নভেম্বর পর্যন্ত। তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস। এই 5 মাস সময়ের মধ্যে তাকে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে রিটার্ন দাখিলের সময়টা আমরা বুঝলাম। আশা করি এই ধরনের প্রশ্ন আসলেও তোমরা পরীক্ষায় উত্তর দিতে পারবে। এরপর আমরা দেখব কর নির্ধারণ পদ্ধতি ও রিটার্নের প্রকারভেদ। কর নির্ধারণ পদ্ধতি কি? দেখো, বর্তমানে কর রিটার্ন দাখিলের জন্য দুটি প্রচলিত পদ্ধতি আছে। তাহলে কর রিটার্ন বা রিটার্ন দাখিলের জন্য পদ্ধতি হলো দুটি। একটি হলো সাধারণ পদ্ধতি আর একটি হলো সার্বজনীন বা স্বনির্ধারণী পদ্ধতি। সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। তাহলে দুইটা পদ্ধতি, সাধারণ পদ্ধতি আর হলো সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। তাহলে করদাতা সার্বজনীন বা স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে চাইলে রিটার্ন ফর্মে বিষয়টি চিহ্নিত করতে হবে। অর্থাৎ করদাতা যদি সার্বজনীন পদ্ধতিতে কর রিটার্ন দাখিল করতে চায় তাহলে তাকে যে ফর্ম আছে, রিটার্ন যে ফর্ম আছে তার উপরে আছে পদ্ধতি আছে, উনি কোন পদ্ধতিতে দাখিল করতে চান। উনি যদি সার্বজনীন পদ্ধতিতে কর দিতে চান তাহলে সেখানে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ ফর্মের মধ্যে টিক মার্কের জায়গা আছে। যদি সার্বজনীন পদ্ধতিতে যান তাহলে অবশ্যই তাকে ওখানে টিক চিহ্ন দিতে হবে। তাহলে সার্বজনীন পদ্ধতিতে কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতা তার নিজে নিরূপণ করে প্রযোজ্য আয়কর পরিশোধ করেন। তাহলে সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি হলো যেই পদ্ধতিতে একজন করদাতা নিজেই তার আয়ের উপর কর নিরূপণ করে পরিশোধ করেন তাকে বলা হয় সার্বজনীন স্বনির্ধারিত পদ্ধতি বা স্বনির্ধারণী পদ্ধতি। এখানে করদাতা নিজেই নিজের কর হিসাব করে থাকেন, অর্থাৎ এই ক্ষেত্রে কর হিসাব করার জন্য তাকে আয়কর কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হয় না। সে জাস্ট কর পরিশোধ করে রিটার্নটা আয়কর কর্তৃপক্ষের নিকট দাখিল করে থাকেন। আর সাধারণ পদ্ধতি কি? সাধারণ পদ্ধতির আওতায় দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে প্রাপ্তি স্বীকারপত্রটি কর নির্ধারণী আদেশ বা অ্যাসেসমেন্ট অর্ডার বলে গণ্য হয় না। রিটার্ন দাখিলের পর উপকর কমিশন
কর নির্ধারণ করেন। অর্থাৎ সাধারণ পদ্ধতির ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিল করার পর উপকর কমিশনার এই রিটার্নের উপরে কর নির্ধারণ করে থাকেন। পরবর্তীতে এই কর করদাতাকে পরিশোধ করতে হয়। তাহলে আমরা এখানে বিষয়টা কি, সাধারণ পদ্ধতিতে কর নির্ধারণ করে দেন আয়কর কর্তৃপক্ষ, আর সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতিতে কর নির্ধারণ করেন ব্যক্তি বা করদাতা নিজেই। এটাই হলো মূল পার্থক্য। এবার আমরা দেখব 12 ডিজিট টিআইএন বলতে আসলে কি বোঝায়। 12 ডিজিট টিআইএন কি তোমরা জানো? ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। টি হলো ট্যাক্স পেয়ার্স, আর আই হলো আইডেন্টিফিকেশন, আর এন হলো নাম্বার। টিআইএন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আমাদের অনেক স্টুডেন্ট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বলে, আসলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার না, এটা হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে 12 ডিজিট বলা হচ্ছে কেন? এখানে 12টি সংখ্যা আছে। কিভাবে দেখো, সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের জন্য করদাতার 12 ডিজিট টিআইএন থাকা বাধ্যতামূলক। তাহলে সবাই কি, সবার 12 নির্ধারণী এই 12 ডিজিটের টিআইএন থাকা বাধ্যতামূলক না। যারা সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে চান তাদেরকে অবশ্যই 12 ডিজিটের টিআইএন নাম্বার থাকতে হবে। কোনো ব্যক্তি করদাতা রিটার্ন দাখিলের পূর্বে নিজেই জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন করে 12 ডিজিট টিআইএন সংগ্রহ করতে পারেন। একে ইটিআইএন বা ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার বলা হয়ে থাকে। এখানে এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.incometax.gov.bd, এই ওয়েবসাইটে যোগাযোগের মাধ্যমে করদাতা ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করে নিজেই একটি 12 ডিজিটের টিআইএন নাম্বার সংগ্রহ করতে পারবেন। আর এই নাম্বারের মাধ্যমেই তিনি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করবেন। আশা করি বুঝতে পেরেছ যে 12 ডিজিট টিআইএন কি এবং কিভাবে সংগ্রহ করতে হয় এবং কে সংগ্রহ করবে। এবার আসো আমরা দেখব যে আয়কর রিটার্নের সাথে যেসব প্রমাণাদি, তথ্য বা দলিলাদি দাখিল করতে হয়। শুধুমাত্র রিটার্ন দাখিল করলেই হবে না, রিটার্নের সাথে আরো কিছু বিবরণীর সাথে আরো কিছু দলিলপত্রাদি বা কাগজপত্রাদি সাবমিট করতে হয়। যেমন তোমরা জানো যে আয়ের বিভিন্ন খাত রয়েছে। এই খাতগুলির সাথে এই খাতগুলির থেকে সংগৃহীত যে আয় আছে সেই আয়গুলোর হিসাবের সমর্থনে বা আয়ের যে হিসাব প্রদান করা হয় বা বিবরণ প্রদান করা হয়, সেই বিবরণীর সমর্থনে আয়কর প্রদানকারীকে কিছু দলিলপত্রাদি তার সাথে সংযুক্ত করতে হয়। যেমন বেতন খাত থেকে আয় নির্ধারণের ক্ষেত্রে তাকে বেতন বিবরণী অবশ্যই সাবমিট করতে হয়। যদি ব্যাংক হিসাব থাকে তাহলে ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেটও দাখিল করতে হয়। অর্থাৎ তার যদি ব্যাংক হিসাব, বেতন তো ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হয় অনেক সময়, তো ব্যাংকের মাধ্যমে যদি হিসাব বেতন গ্রহণ করেন তাহলে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক থেকে সুদ ইনকাম হতে পারে। তাহলে সেই সুদ ইনকাম যদি উনি দেখান, অর্থাৎ সুদ ইনকাম দেখানোর জন্য তাকে ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী দাখিল করতে হয়। তিনি যদি বিনিয়োগ ভাতা দাবি করেন, অর্থাৎ বেতন খাতে অর্জিত আয় এবং তার সাথে যদি উনি বিনিয়োগ ভাতা দাবি করেন তাহলে তার সপক্ষে প্রমাণাদিও দাখিল করতে হবে। যেমন উনি যদি জীবন বীমার পলিসি কিনে থাকেন তাহলে ওই পলিসির যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম পরিশোধের যে রসিদ আছে সেই রসিদ তাকে সাবমিট করতে হয়। এরপরে দেখো নিরাপত্তা জামানতের সুদ খাত। নিরাপত্তা জামানত মানে সিকিউরিটি খাতে যে আয় আছে। তোমরা দেখেছো যে সিকিউরিটি খাতে আয় কাকে বলে, সিকিউরিটি খাত থেকে করযোগ্য আয় কিভাবে নির্ণয় করতে হয়, তোমরা এই বিষয়গুলো তোমরা দেখেছো। তো যদি আমাদের সিকিউরিটি খাত থেকে যদি আয় থাকে, সেই আয় হিসাবের যে আমরা বিবরণ দাখিল করি তার সাথে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। যেমন বন্ড বা ডিবেঞ্চার
যে বছরে কিনা হয় সেই বন্ড বা ডিবেঞ্চারের ফটোকপি, অর্থাৎ যে বছরে বন্ড বা ডিবেঞ্চার কিনা হয়েছে সেই বন্ড বা ডিবেঞ্চারের ফটোকপি। সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, অর্থাৎ এই বন্ড থেকে যে সুদ পেয়েছেন সেই সুদের প্রত্যয়নপত্র। প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক বা কর্তৃপক্ষের সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র লাগবে। তাইলে সিকিউরিটি সুদ খাতে আয়ের ক্ষেত্রে একজন করদাতাকে এই ডকুমেন্টসগুলো তাকে সাবমিট করতে হয়। তারপরে গৃহ সম্পত্তি খাত থেকে আয়। করদাতার যদি গৃহ সম্পত্তি খাত থেকে আয় থাকে তাহলে তাকে এখানে যে নিম্নে বর্ণিত যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো তাকে সাবমিট করতে হয়। যেমন বাড়ি ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রসিদের কপি বা মাসভিত্তিক বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণ বা প্রাপ্ত বাড়ি ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী তাকে দাখিল করতে হবে। তারপরে পৌর কর বা সিটি কর্পোরেশনের কর বা ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি, অর্থাৎ উনি যে পৌর কর প্রদান করেছেন, সিটি কর্পোরেশনের কর প্রদান করেছেন বা ভূমি রাজস্ব কর প্রদান করেছেন তার কপি। ব্যাংক ঋণের মাধ্যমে যদি বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকে তাহলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট প্রদান করতে হবে। গৃহ সম্পত্তি বীমাকৃত হলে বীমা প্রিমিয়াম রসিদের কপি, অর্থাৎ অনেক সময় বাড়িঘর কি বীমা করা থাকে, তাহলে বীমা করা থাকলে সেই প্রিমিয়াম যে প্রদান করেছেন সেই প্রিমিয়ামের রসিদের কপিও তাকে জমা দিতে হবে। তাহলে এখানে দেখলাম আমরা নিরাপত্তা জামানতের সুদ খাত থেকে আয় বা সিকিউরিটি সুদ খাত থেকে আয়ের সমর্থনে এই ডকুমেন্টসগুলো, আর গৃহ সম্পত্তি খাত থেকে যদি আয় হয় তাহলে এই আয়ের সমর্থনে এই নিম্নোক্ত ডকুমেন্টসগুলো তাকে সাবমিট করতে হয়। এরপরে আসো ব্যবসা বা পেশা খাত থেকে যদি আয় হয়ে থাকে তাহলে তার সমর্থনে কি কি কাগজপত্র দিতে হয়। দেখো, ব্যবসা বা পেশার আয় ব্যয়ের বিবরণী, ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট এগুলো সাবমিট করতে হয়। আর যদি অংশীদারি ফার্মের মালিক হন, অংশীদারি ফার্মের অংশীদার হন, তাহলে তাকে অংশীদারি ফার্মের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রদান করতে হয়। মূলধনী লাভ, ক্যাপিটাল গেইন, তোমরা জানো যে মূলধনী লাভ থেকে যদি আয় হয়ে থাকে তাহলে তাকে এই ডকুমেন্টসগুলো প্রদান করতে হয়। যেমন স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর হলে তার দলিলের কপি। উৎসে যদি আয়কর জমা হয়ে থাকে তাহলে পে অর্ডার বা চালানের কপি, ফটোকপি। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি শেয়ার লেনদেন থেকে যদি মুনাফা হয়ে থাকে তাহলে এই সংক্রান্ত প্রত্যয়নপত্র। তাহলে এগুলি হলো মূলধন লাভের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো তাকে সাবমিট করতে হবে। অন্যান্য উৎস, আরেকটি হলো অন্যান্য উৎস থেকে আয়ের ক্ষেত্রে করদাতা যদি অন্যান্য উৎস থেকে আয় অর্জন করে থাকেন তাহলে তাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। কি কি? নগদ লভ্যাংশ খাতে যদি আয় থাকে তাহলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট দিতে হবে। সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেয়া সার্টিফিকেটের কপি, অর্থাৎ সুদ খাতে যে আয় পেয়েছেন সেই আয়ের ক্ষেত্রে সার্টিফিকেটের কপি লাগবে। ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট, ব্যাংক সুদ খাতে যদি আয় থাকে তাহলে তাকে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট দিতে হবে। অন্য যে কোনো আয়ের উৎসের জন্য প্রাসঙ্গিক কাগজপত্র, অর্থাৎ মূলত এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো রিটার্নের সাথে যে পেশা বা যে উৎস হতে আমরা আয় করে থাকি বা একজন করদাতা আয় করে থাকেন সে আয়ের সমর্থনে প্রয়োজনীয় যে কাগজপত্রাদি বা ডকুমেন্টস থাকে তাকে এই ইনকাম স্টেটমেন্টে তাকে আয়কর রিটার্নের সাথে সাবমিট করতে হয়। তারপরে দেখো সর্বশেষ আয়কর পরিশোধের প্রমাণ। আয়কর পরিশোধের প্রমাণ আমরা দেখলাম যে এখানে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে একজন করদাতা যে আয় নির্ধারণ করে থাকেন নিজে নিজেই, সেই আয়কর নির্ধারণের পর তাকে তার যে প্রদত্ত আয়কর সে আয়কর পরিশোধ করতে হয় এবং আয়কর পরিশোধের যে রসিদ বা চালান সেটা আয়কর কর্মকর্তা বা আয়কর কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। এখানে দেখো আয়কর পরিশোধের প্রমাণ বা উৎসে কর কর্তনপত্র এগুলো সাবমিট করতে হয়। যেমন কর পরিশোধের সমর্থনে চালানের কপি, পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা অ্যাকাউন্ট পে চেক এগুলোর যে রসিদ সেই রসিদ এখানে জমা দিতে হয়।
এখানে দেখো 10,000 টাকা পর্যন্ত আয়কর ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করা যায়। এর ঊর্ধ্বে আয়কর পরিশোধের ক্ষেত্রে পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা অ্যাকাউন্ট ফি চেক ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি চালানের মাধ্যমে যদি আয়কর পরিশোধ করতে চান তাহলে 10,000 টাকা পর্যন্ত ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যদি 10,000 টাকার বেশি হয় তাহলে তাকে অবশ্যই পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা অ্যাকাউন্ট ফি চেক ব্যবহার করতে হবে। যদি এগুলি ব্যবহার করে থাকেন তাহলে তাকে এগুলির রসিদ বা জমার যে রসিদ সেগুলো আহ, আহ, এগুলো আয়কর রিটার্নের সাথে জমা দিতে হবে। যে কোনো খাতের আয় উৎসে আয়কর পরিশোধ করা হলে কর কর্তনকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র, অর্থাৎ আয়কর প্রদানকারী ব্যক্তি যদি তার কোনো আয়ের ক্ষেত্রে উৎসে যদি আয়কর পরিশোধ করে থাকেন তাহলে তিনি যে কর পরিশোধ করেছেন কর কর্তৃপক্ষের কর্তনকারী কর্তৃপক্ষের নিকট হতে উনি প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা তার রিটার্নের সাথে জমা দিবেন। এটাই হইল আয়কর পরিশোধের প্রমাণপত্র। তাহলে রিটার্নের সাথে আমরা কি কি ডকুমেন্টস বা কি কি দলিলপত্রাদি জমা দিতে হবে সেই বিবরণ আমরা এখানে দেখলাম। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে লেকচারে আমরা কি কি বিষয় শিখলাম। প্রথমত আমরা দেখলাম যে আয়কর কি, তারপর আমরা দেখলাম যে আয়কর রিটার্ন কি, তারপর আমরা দেখলাম যে আয়কর রিটার্ন কাদেরকে দাখিল করতে কাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং কাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারপরে আমরা দেখলাম যে আয়কর রিটার্ন দাখিলের সময় আয়কর রিটার্নের সাথে কি কি দলিলপত্রাদি সাবমিট করতে হবে। এবং আমরা এখানে দেখলাম যে এখানে যিনি আয়কর পরিশোধকারী ব্যক্তি আছেন বা করদাতা আছেন তিনি কি কি কাগজপত্র জমা দিবেন বা দলিলপত্রাদি জমা দিবেন তা ডিপেন্ড করে উনি কোন কোন উৎস হতে আয় করেছেন সেই উৎসের উপর। উনি যে উৎস হতে আয়কর সংগ্রহ করেছেন সেই উৎসের সাথে সম্পর্কিত দলিলপত্রাদি সাধারণত তাকে সাবমিট করতে হয়। তাইলে তোমরা যারা বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট আছো তোমাদের অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশের সচেতন মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আয়কর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা তোমাদের উচিত। তো আজকের এই লেকচারটি মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।